যখন মিনির বয়স 5 বছর ছিল তখনই তার মা জান মারা গিয়েছিল। কিছুদিন পরে মিনির বাবা রমেশ শর্মিলা নামে একজন মেয়ের সঙ্গে দ্বিতীয় বিবাহ করে। রমেশ বিয়ে এজন্য করেছিল যাতে সৎ মা মিনিকে নিজের মায়ের মতো ভালোবাসা দিয়ে লালন পালন করে তোলে। কিন্তু রমেশও 2 বছর পরে মারা গেল। এরপর মিনি বড্ড একা হয়ে গেল। মিনির সৎমা শর্মিলা তার উপরে অনেক অত্যাচার করতে শুরু করলো। সে মিনিকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়, মিনিকে চাকরানির মতো বাড়িতে রেখেছিল। শর্মিলা মিনিকে ঠিকমতো খাবারও দিত না, সে শুধু বাসি ও পচা খাবারই মিনিকে দিত। এসব খেয়ে খেয়ে আস্তে আস্তে মিনির শরীর খুবই দুর্বল হয়ে পড়ে। আরে এই করমচারী, তুই কোথায় গেছিস? সকাল থেকে বিকেল হয়ে গেল, এখন পর্যন্ত ঘরের কাজই সারা হলো না। আয় তাড়াতাড়ি এদিকে আয়। মিনি বাথরুমে বসে অনেকগুলো কাপড় পরিষ্কার করছিল। সেখান থেকে মায়ের ডাক শুনে দৌড়ে তার মায়ের কাছে আসলো। কি হয়েছে মা, আমায় ডাকছো? তোর মা বাবার মতো কি তুই মরে গিয়েছিলি যে আমার ডাক শুনতে পাচ্ছিস না? সে কখন থেকে ডাকছি, আমি বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। এসে যেন দেখি বাড়ির সব কাজ হয়ে গেছে, নইলে তোর হাড্ডি আর থাকবে না। এ কথা বলে শর্মিলা বাহিরে চলে গেল। মিনি একাই বাড়ির মধ্যে বসে কাজ করতে লাগলো। কাজ করতে করতে সব কাজ শেষ হয়ে গেল, কিন্তু শর্মিলা এখনো বাড়ি ফিরে আসলো না। মা এতক্ষণও আসছে না, আমার সব কাজ তো শেষ হয়ে গেল। এখন আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, কি খাবো? মা তো রান্নাঘরে তালা দিয়ে গেছে। আমি মায়ের আলমারির মধ্যে যাই, ওখান থেকে কিছু টাকা পেলে বাইরে গিয়ে কিছু কিনে খাবো। এসব চিন্তা করে মিনি তার মায়ের ঘরে গিয়ে আলমারি খুলতেই কিছু টাকা দেখতে পেল। টাকা দেখে মিনি মনে মনে ভাবলো, আমি তো 10 টাকা পেয়েছি, এই টাকাগুলো নিয়ে রামু কাকুর দোকান থেকে কিছু খেয়ে আসি। মা বাড়ি ফেরার আগে আমি চলে আসবো। এ কথা বলে মিনি সে 10 টাকা নিয়ে বাইরে গেল। রামুর দোকান থেকে 2টি সামোচা কিনে খেয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরতেই মিনি দেখল বাড়ির গেটে তার সৎমা শর্মিলা প্রচণ্ড রেগে আগুন হয়ে দাঁড়িয়ে আছে। তাকে বলল, করমচারী, আমি কখন থেকে অপেক্ষা করছি এখানে। আজ তুই যা করেছিস তোকে উচিত শিক্ষা দেব, যাতে তোর সারা জীবন মনে থাকে। কেন মা, আমি কি করেছি? ও, তুই ভেবেছিস যে আমি কিচ্ছু জানি না, তাই না? আমার আলমারির ভেতর থেকে টাকা চুরি হয়ে গেছে, আমি জানবো না? তুই বল, কেন আমার আলমারি থেকে টাকা চুরি করেছিস? তাড়াতাড়ি সত্য সত্য বলবি। মা, সকাল থেকে কিচ্ছু খাইনি, আমার খুব ক্ষুধা লেগেছিল। এজন্য আলমারি থেকে 10 টাকা নিয়ে আমি রামু কাকুর দোকানে গিয়ে সামোসা খেয়েছি। আমাকে ক্ষমা করে দাও মা, আমি আর জীবনে কখনো এমনটা করব না, আমার ভুল হয়েছে। মিনি অনেক হাত জোর করে ক্ষমা চাইল, কিন্তু পাষাণ শর্মিলা কিছুতেই বুঝতে চাইল না। সে ঘরের কোণে রাখা অনেক বড় একটি ডান্ডা দিয়ে মিনির হাতে অনেক পেটালো। মা, আমার খুব ব্যথা করছে। আমার হাত ফেটে তো রক্ত বের হয়ে যাবে। মা, আমার লাগছে, আমাকে ছেড়ে দাও। মিনি খুবই চিৎকার করে কান্না করতে লাগলো। করমচারী, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, যা। মিনি কান্না করতে করতে তার বাড়ির নিকটবর্তী একটি নদীর কাছে গিয়ে বসলো আর অনেকক্ষণ ধরে কান্না করলো। হঠাৎ করে মিনি শুনতে পেল চিৎকারের আওয়াজ। কে আছো? বাঁচাও! কি আমার আওয়াজ শুনতে পাচ্ছো? আমার কাছে আসো, আমাকে হেল্প করো, বাঁচাও, হেল্প মি। মিনি ওই আওয়াজকে তাক করে যেতে লাগলো। যেতে যেতে সে দেখতে পেল একজন আহত পরী। ওহো, এটা দেখছি পরী, আর পরীর গায়ে তো অনেক চোট। এই পরীকে হেল্প করা দরকার। মিনি পরীর ক্ষতস্থানে পট্টি বেঁধে দিল। এরপর মিনি পরীকে নিয়ে গেল একটি গাছের নিচে আর বসিয়ে বলল, আচ্ছা পরীজি, আপনি এখানে কেন? পরীরাজ্যে থাকা বাদ দিয়ে? আর আপনার গায়ে এত চোট লেগেছে কেন? কিসের দাগ? কে আপনাকে আঘাত করেছে? বেটা, এক দুষ্ট ডাইনি আমার এই অবস্থা করেছে। ওই দুষ্ট ডাইনি এই এলাকাতে এসে প্রতি রাতে মানুষকে মেরে খাচ্ছে। ওর সাথে মোকাবেলা করতে গিয়ে লাঠি কোথায় যেন হারিয়ে গেছে, এখানে আছে, আমাকে একটু খুঁজে দেবে? এরপর মিনি খুঁজতে লাগলো। অবশেষে একটি ঝোপের মধ্যে মিনি দেখতে পেল পরীর জাদুর লাঠি চকচক করে জ্বলছে। মিনি তার জখম হাত নিয়ে খুবই কষ্ট করে পরীর জাদুর লাঠি ঝোপের ভেতর থেকে উদ্ধার করে এনে পরীর হাতে দিল। পরী তার জাদুর লাঠি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল।
হঠাৎ করে পরীর চোখ পড়ল মিনির হাতের দিকে, যে হাতটি একেবারে ক্ষত বিক্ষত হয়েছিল। মিনি বেটা, তোমার হাতে এসব কিসের দাগ? কে তোমাকে আঘাত করেছে? এরপর মিনি তার সৎমা সম্পর্কে ও তার জীবনের দুঃখ সম্পর্কে সবকিছু পরীর কাছে খুলে বলল। মিনি, তুমি অনেক ভালো, আমি তোমাকে হেল্প করতে চাই। এই নাও আংটি, এই আংটি সাথে রাখবে, আর যখন তোমার সৎমা তোমার উপর অত্যাচার করবে তখন আমি তাকে সাহায্য করে দেব। এরপরে তোমার সৎমা যখন তোমাকে মারতে আসবে না, তুমি এই আংটির কাছে এসে আমার কথা স্মরণ করবে, আমি তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হব আর তোমার সৎমাকে আচ্ছা মতো শিক্ষা দেব। ঠিক আছে পরিজি, এবার আমার বিপদের সময় আমি আপনাকে স্মরণ করব। কিন্তু পরিজি, আপনি যে বললেন যে দুষ্ট ডাইনি এই এলাকাতেই মানুষ রূপে আছে, আপনি তাকে কিভাবে খুঁজে বের করবেন? আর ওর সন্ধান আপনিই বা কি করে পেলেন যে এই এলাকাতে আছে? মিনি, ওই দুষ্ট ডাইনি আমাদের পরিলোকের জেলখানাতে ছিল। আমি হলাম পরিরাজ্যের রানী পরি। আমি ওকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যখন তার জেলের তালা খুলে দিয়েছিলাম, ওই সময় আমার হাত থেকে ছুটে পালিয়ে গিয়েছে। ঠিক তখন আমার ছড়ি দ্বারা আমি ওকে আঘাত করেছিলাম। তার গালে সেই আঘাতের চিহ্নটা আছে, আমি ওকে দেখলে চিনতে পারবো তার গালে কালো দাগ দেখে। ও এই এলাকাতে এসে প্রতি রাতে একটি করে মানুষ খুন করে খাচ্ছে, আর অনেক শক্তিশালী হওয়ার জন্যই ও এই প্ল্যানটা করছে। ঠিক আছে রানীপুরি, তাহলে আমি এখন চললাম। একথা বলে মিনি পরীর দেওয়া জাদুর আংটি নিয়ে বাড়ি ফিরে গেল। বাড়িতে গিয়ে মিনি রাতের খাবার রান্না করলো। তার মাকে খাবারের জন্য ডাকতে গিয়ে দেখলো তার সৎমা ঘুমিয়ে আছে। মা, মা, আরে মায়ের গালে যে দিচ্ছে কালো দাগ। পরি যেমনটা আমাকে বর্ণনা দিল ঠিক তেমন দাগ আমার সৎ মায়ের গালে। তাহলে কি সৎমা ডাইনি? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। মিনি প্রচণ্ড ঘাবড়ে গেল। মিনি সেই রুম থেকে বের হয়ে তার ঘরে গেল। এরপর পরীর দেওয়া জাদুর আংটি হাতে পরে পরীকে স্মরণ করতে লাগলো। তৎক্ষণাৎ পরী সেখানে এসে উপস্থিত হলো। মিনি, কেন তুমি আমাকে স্মরণ করেছো? কি হয়েছে বলো? এরপর মিনি তার সৎ মায়ের গালের কালো দাগ সম্পর্কে রানীপরীকে সবকিছু খুলে বলল, আর রানীপরীকে নিয়ে গেল তার সৎ মায়ের কক্ষে। মিনি, এই তো সেই দুষ্ট ডাইনি যে আমাদের রাজ্য থেকে পালিয়ে এসেছে, আর তোমার সৎমা সেজে মানুষের রূপ ধরে এখানে আছে। এরপর পরী তার জাদুর লাঠি ঘোরালো আর তার শক্তি দ্বারা দুষ্ট ডাইনির হাত পা মুখ সবকিছু বেঁধে নিল। এই দুষ্ট ডাইনি, তুই কি ভেবেছিলি আমি তোর সন্ধান পাবো না? তুই এখানে আছিস আর প্রতি রাতে মানুষ খুন করে খাচ্ছিস শক্তিশালী হওয়ার জন্য। মিনির ছদ্মবেশী সৎমা অনেক চেষ্টা করলো রানীপরীর হাত থেকে বাঁচার জন্য, কিন্তু সে ব্যর্থ হলো। রানীপরী তার জাদু শক্তি দ্বারা মুখ থেকে আগুন নিক্ষেপ করে দিল দুষ্ট ডাইনির গায়ে। এতে দুষ্ট ডাইনি জ্বলে পুড়ে সেখানেই ছাই হয়ে গেল। এসব দেখে মিনি কান্না করতে লাগলো। পরিজি, পৃথিবীতে তো আমার কেউ নেই, সৎমা ছিল, তাও সে দুষ্ট ডাইনি মারা গেল। এখন আমি কার কাছে থাকবো? মিনি, তুমি কান্না করো না, টেনশন করো না, আমি তোমাকে পরিরাজ্যে নিয়ে যাব। সেখানে তুমি আমাদের সঙ্গে অনেক হাসি খুশিতে থাকবে। একথা বলে রানীপরী তার জাদু শক্তি দ্বারা মিনিকে উড়িয়ে তার সঙ্গে পরিরাজ্যে নিয়ে গেল। মিনি তার বাকিটা জীবন পরীদের সঙ্গে সুখে শান্তিতে কাটিয়ে দিল। এক রাজ্যে এক শক্তিশালী রাজা ছিলেন। রাজা অনেক ক্ষমতাবান ছিলেন। তার রাজ্য সোনা দানায় ভরপুর ছিল। রাজ্যে কোনো কিছুর অভাব ছিল না। রাজার 3 রানী ছিল। রাজার ছোট রানী ছিল সবচেয়ে সুন্দরী, আর রাজাও তার ছোট রানীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এই জন্য ছোট রানীর মনে অনেক অহংকার ছিল। ছোট রানী অন্য 2 রানীর সাথেও ভালো ব্যবহার করতেন না। শোনো বড় রানী আর মেছো রানী, রাজা সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসেন। এই জন্যই তো আমার জন্যই সব দামি দামি শাড়ি আর গহনা উনি উপহার হিসেবে নিয়ে আসেন যখনই তিনি রাজ্যের বাইরে যান। হ্যাঁ, আমরা তো জানি সে তোমাকে অনেক পছন্দ করেন, তবে অপেক্ষা করো। আর তো কিছুদিন, তারপর রাজা
অন্য কাউকে পছন্দ করে নিয়ে আসবেন। রাজা যখন নতুন বিয়ে করবেন তখন তার সব ভালোবাসা নতুন রানীকেই দেবেন। এটা শুনে ছোট রানী রেগে যান। এটা কখনোই হবে না। আমি থাকতে রাজা কখনোই এমনটি করবেন না। হ্যাঁ হ্যাঁ, আমারও এমনই মনে হয়েছিল, কিন্তু আমার পরেও তো উনি তোমাকে বিয়ে করে এনেছেন। দেখো, আমরা তো জানি রাজার নতুন রানী প্রয়োজন হয়। উনি তো কিছুদিন পর পরই রানী পাল্টাতেই থাকেন। হ্যাঁ। এসব কথা শোনার পর ছোট রানী ভয় পেতে শুরু করে। সে কখনো চাইতো না যে রাজা তাকে ছেড়ে অন্য কোনো রানীকে ভালোবাসুন, আর তাই নতুন কোনো মেয়ের সঙ্গে রাজার বিয়ে হওয়া সে কোনোভাবেই মানতে পারে না। এভাবেই সময় চলতে থাকে। একদিন রাজা রাজমহলে আসে আর তার 3 রানীকে তার কাছে ডেকে পাঠান আর বলেন, শোনো আমার রানীরা, তোমাদের জন্য খুশির সংবাদ। আমি শিকারের কাজে বাইরে গিয়েছিলাম। সেখানে অনেক সুন্দরী একটা মেয়ে দেখতে পাই। সে আমাকে অনেক সাহায্য করে। আমি চাই সেই আমার ছোট রানী হবে। তোমরা সবাই আমার বিয়ের ব্যবস্থা করো। এই বলে রাজা তার কাজের জন্য রাজমহলের অন্যদিকে চলে যায়। বড় রানী আর মেছো রানী হেসে হেসে ছোট রানীকে বলে, দেখলে, আমি তো আগেই বলেছিলাম এমনটাই তো হবে। আমাদের রাজা তো নতুন রানীর লোভ সামলাতেই পারেন না। বড় রানী আর মেছো রানী বিয়ের ব্যবস্থায় লেগে পড়ে, কিন্তু ছোট রানী এটা কিছুতেই মানতে পারছিল না। তার কিছুতেই এই কথা সহ্য হচ্ছিল না। ছোট রানী রাগে একদম ফেটে পড়েন। ঠিক আছে, এটাই যদি হয় তাহলে আমাকে এর একটা ব্যবস্থা করতেই হবে। তারপর ছোট রানী একটা জাদুকর্ণীর কাছে যায়। সেই জাদুকর্ণী অনেক লোভী আর শক্তিশালী ছিল। রানীকে দেখে